করে থাকো, এই যে রিলেটেড একটা প্রবলেম করছিলাম, মনে আছে কি? জি স্যার, এটা করেছি। হ্যাঁ হ্যাঁ, এটার মধ্যে আমরা কি বলছিলাম, এরকম যদি ওয়ার্ক টাস্ক থাকে তার প্রিডিসেসর গুলো নিয়ে আগে প্রিসিডেন্স ডায়াগ্রাম বের করতে হবে। দেন হচ্ছে প্রত্যেকটা ওয়ার্কের আমার থাকে, টাস্ক টাইম থাকে। ধরো একটা পুরো প্রসেসটা করতে আমার 10টা প্রসেস আছে এখানে, সর্বমোট প্রসেসিং টাইম হচ্ছে 5.3 মিনিট ছিল। দেন সাইকেল টাইম কত, এরকম করে নিয়ে আমার দেখা গেছে কি 4টা ওয়ার্ক স্টেশন লাগে। এখন 4টা ওয়ার্ক স্টেশনে কিভাবে আমি টাস্ক গুলো কোনটার আগে কোনটা এরকম করে যদি আমি অ্যালোকেট করি, দেন হাউ দ্য আইডল টাইম উইল বি রিডিউসড, দ্যাট ইজ আওয়ার গোল অফ কি লাইন ব্যালেন্সিং। তো সেক্ষেত্রে আমরা দেখছিলাম ফার্স্টে একটা পাইছিলাম 88.33, বাট দ্যাট ওয়াজন্ট এফিশিয়েন্ট। তো পরের বার সিমিলার ওয়েতে আমরা যখন সাইকেল টাইমটা একটু কম ধরে নিয়ে অ্যালোকেট করছি, সেক্ষেত্রে আমাদের এফিসিয়েন্সিটা দেখা গেছে আর একটু বেশি। তার মানে হচ্ছে আমাদের ওই যে প্রপোজ যে বা ইমপ্রুভ যে লাইন, ওই অনুযায়ী আমাদের টাস্কগুলো অ্যালোকেট করতে হবে। সেক্ষেত্রে আমার আইডল টাইম কম হয় এবং আমার লাইনের এফিসিয়েন্সি বৃদ্ধি পায়। এফিসিয়েন্সি বৃদ্ধি পাওয়ার মানেই তো হচ্ছে এখানে কোনো বটল নেক নাই, রাইট? জি তো স্যার। এভাবে এটা হচ্ছে একটা কমন, ঠিক আছে, এটা খুবই একটা মানে জেনারিক একটা এক্সাম্পল যে এরকম যদি আমার থাকে তাহলে আমি কিভাবে লাইনে অ্যালোকেট করব, ঠিক আছে। তো আমি এটার পড়ানোর সময় আমি ওই রিশাওয়াতকে রিকল করতে বলছিলাম যে আমি একটা খুবই প্র্যাকটিক্যাল একটা এক্সাম্পল দিব। হ্যাঁ, তো আমি সেটা মানে তোমাদেরকে এখন শেয়ার করি, এটা তোমাদের জব লাইফে খুব কাজে লাগবে। বা যেহেতু তোমাদের মানে টেক্সটাইল ব্যাকগ্রাউন্ড, টেক্সটাইলেই যাবা বা অ্যাপারেল ইন্ডাস্ট্রিতেই যাবা, তো এরকম একটা লেআউট ফলো করে যেখানে লাইন ব্যালেন্স করা হয়, লেআউটটা ফলো করে ফার্স্ট অফ অল লেআউটটা করে, দেন হচ্ছে লেআউটে যদি কোনো ল্যাকিংস থাকে দেন এটা দেখেই মানে কি বলে তোমার ইমপ্রুভ করার ট্রাই করে লাইন। হ্যাঁ, আমি তোমাদেরকে শেয়ার করি, একটু বুঝাই তাহলে তোমরা বুঝবা, এটা খুবই ইন্টারেস্টিং। এবং দিস ইজ মানে সো প্রিলিমিনারি স্টেজ অফ ইউর ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যাজ অ্যান এমপ্লয়ি। সেটা হচ্ছে এরকম কি দেখতে পারতেছো? জি স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, যদি দেখতে পারো আমার মাউসটা খেয়াল করো। তো এই যে দেখো এখানে এক্সট্রিম কমফোর্ট লেখা আছে। হ্যাঁ, এক্সট্রিম কমফোর্ট হচ্ছে এটা একটা স্টাইল, এটা একটা ওভেন প্যান্টের একটা স্টাইল। ওর প্যান্ট না বলি, বটম বলি, হ্যাঁ, টেক্সটাইলের ভাষায়। তো এক্সট্রিম কমফোর্ট হচ্ছে এটা তোমরা পড়ছো না ব্র্যান্ড, লি র্যাংলার, বায়ার, নাম শুনছো? না, না বা স্যার, ভিএফ নামটা শুনিনি। কর্পোরেশন, ভিএফ এশিয়া, নাম শুনছো? না স্যার। জি স্যার। আচ্ছা যাই হোক, এটা শুনবা, খুব শীঘ্রই শুনবা যেহেতু ফোর্থ ইয়ারে পড়ো। তো ভিএফ এশিয়ার আন্ডারে অনেকগুলো ব্র্যান্ড আছে, একটা ব্র্যান্ড হচ্ছে লি র্যাংলার। সেই লি র্যাংলার বায়ারের একটা স্টাইল হচ্ছে তোমার এক্সট্রিম কমফোর্ট। হ্যাঁ, তো এক্সট্রিম কমফোর্ট এটা একটা বটম প্যান্ট। তো এটা বানাতে এই যে দেখো কলাম বি তে যেই তোমার প্রসেস গুলো আছে, দেখো এই প্যান্টটা বানাতে আমার মোটামুটি কয়টা প্রসেস আছে এখানে? 50টা প্রসেস, খেয়াল করছো? 50টা। হ্যাঁ জি স্যার। 50টা, হ্যাঁ 50টা প্রসেস। এবং এই যে দেখো 50টা প্রসেস, এগুলো কিন্তু সিকোয়েন্স করা যে কোনটার পর কোনটা হবে, বুঝতে পারছো? তোমরা সিকোয়েন্সিং করছো না সে অপারেশন ম্যানেজমেন্টে আগে? জি স্যার, পড়ানো হ্যাঁ পড়াইছি স্যার। হ্যাঁ, এটা এখন কোনটার পর কোনটা হবে এটাই আসলে সিকোয়েন্সিং। তোমার ওই নলেজটা এখানে কাজে লাগবে। তো আমি জাস্ট বলতে চাচ্ছি, ধরো এখানে এই তোমার 50টা প্রসেস আছে, এই 50টা প্রসেস মিলিয়ে হচ্ছে তোমার এই প্যানটা মেক করা হবে, ঠিক আছে। তো এইটার তোমার লাইনটা কি রকম হবে, ঠিক আছে। এই যে দেখো সবার আগে আমি যদি কয়েকটা প্রসেস বলি, এই যে দেখো সবার এই যে 5 নাম্বার প্রসেস থেকে দেখো, সার্চ লেফট ফ্লাই, জিপার, অ্যাটাচ জিপার টু দ্য লেফট ফ্লাই, টাক এন্ড ইনভার্ট রাইট ফ্লাই। এগুলো হচ্ছে তোমার এই তোমার প্যান্টের যে জিপার যে পোর্শনটা আছে সামনে, এই সব রিলেটেড অপারেশন গুলা, বুঝতে পারছো? তো এটা একটা পোর্শনে হয়। দেন হচ্ছে এই যে দেখো 9 নাম্বার থেকে যে প্রসেসটা, সেট ফেসিং টু দ্য হোয়াইট পকেট, ক্লোজ ফ্রন্ট পকেট, এগুলো এক একটা অপারেশনের নাম। এগুলো হচ্ছে পকেটিং, বুঝতে পারছো? মানে পকেটিং, পকেটের কাজ করার জন্য পকেটের কাজগুলো আগে আগে করা হয়। দেন হচ্ছে তোমার ফ্রন্ট পার্ট ব্যাক পার্টের কাজগুলো করা হয়। তো এটা জাস্ট হচ্ছে প্রসেস গুলো আমি বললাম।
এখন লাইনটা এইভাবে শুরু করা হয়, আমরা যেহেতু লাইন লেআউট করতেছি, মানে এটা এইভাবে করা হয় যেন আমার প্রোডাকশনটা হ্যাম্পার না হয়। তো প্রোডাকশনটা হ্যাম্পার মানে আমার কোনো লাইনে যেন আমার আউটপুট ডিলে না হয়ে যায় বা লিমিট না হয়ে যায়, সেজন্য একদম ইয়ে থেকে শুরু করা হয়, মানে একদম ব্যাক এন্ড থেকে শুরু করা হয়। তোমার এই কি বলে জিপার থেকে শুরু করা হয়, দেন পকেটিং, দেন হচ্ছে তোমার ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট, দেন হচ্ছে অ্যাসেম্বলি। ঠিক আছে? তো দেখো এখানে কি দেয়া আছে, স্যাম দেয়া আছে। স্যাম মানে কি? স্ট্যান্ডার্ড অ্যালোকেটেড টাইম। আমরা সচরাচর আমরা যে টার্মটার সাথে পরিচিত সেটা হচ্ছে এসএমভি, স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালু। বুঝতে পারছো? স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালু জি হচ্ছে স্যার। কি স্ট্যান্ডার্ড, ওয়ার্ল্ড ওয়াইড স্ট্যান্ডার্ড, বাট এসএম টা হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য ক্যাপাসিটি অফ মাই ওন ফ্যাক্টরি। আমার এসএম টা কত, ধরো একজন অটোমেটেড মেশিন ইউজ করে, বাট আমারটা হচ্ছে ইএ মেশিন, মানে আমার পা দিয়ে রান করাইতে হয়। সেই ক্ষেত্রে কি স্ট্যান্ডার্ড এসএমবি টা আমি ফলো করতে পারবো? পারবো না। আমি যেটা পারবো সেটা হচ্ছে এসএম টা ফলো করতে, অর্থাৎ স্ট্যান্ডার্ড অ্যালোকেটেড টাইম অ্যাকর্ডিং টু দ্য অ্যাবিলিটি অফ আওয়ার ফ্যাক্টরি। আমার এসএম টা হচ্ছে 0.20 মিনিট। 0.20 মিনিট হচ্ছে ধরো কত, 12 সেকেন্ড বা আরো কম। ঠিক আছে? 12 সেকেন্ড স্যার। হ্যাঁ হ্যাঁ, 12 সেকেন্ড। অর্থাৎ এরকম প্রত্যেকটা, ওই যে তোমরা টাইম স্টাডি, ওয়ার্ক স্টাডি পড়ছো বাই দিস টাইম? না স্যার। আচ্ছা, এটা আমি পড়াবো নেক্সটে। এই টাইম স্টাডি করে এই এসএম গুলা ক্যালকুলেশন করা হয়েছে, বুঝতে পারছো? প্রত্যেকটা অপারেশনের জন্য স্ট্যান্ডার্ড ভ্যালুটা কি হবে। এই এসএম টা হচ্ছে একজন কোয়ালিটি ওয়ার্কার কত সময় একটা কোয়ালিটি প্রোডাক্ট বানাতে পারে, সেটা হচ্ছে তার এসএম। ঠিক আছে? এগুলা সব মিনিটে, 0.32 মিনিট অ্যাকচুয়ালি। বুঝতে পারছো? তো সর্বমোট তার মানে আমার এটার এই এসএম কত, 29.23 মিনিট। ঠিক আছে? মানে আমার একটা প্যান্ট একটা লাইন থেকে বের হইতে 29 মিনিট লাগবে। বুঝতে পারছো? অর্থাৎ 29 জি মিনিট স্যার। হচ্ছে আমার এই স্টাইলের এই প্যান্টটার হচ্ছে স্যাম। এখন ঘন্টায় কত করে প্রোডাকশন করতে পারবে? আর এর আগে একটা খেয়াল করো, যে এই যে যে অপারেশন গুলা, বি কলামের অপারেশন গুলা করতে আমার এই যে কলামের মেশিন গুলা লাগবে। খেয়াল করছো? জি স্যার। ওকে, এখানে দেখো জি নিডে স্যার। লক স্টিচ মেশিন আছে, চেইন স্টিচ মেশিন আছে। এক একটা অপারেশনের জন্য রিকোয়ারমেন্ট অনুযায়ী আমার কি ধরনের স্টিচ লাগবে। দেখো এখানে ওয়ান নিডল লক স্টিচ আছে, ফাইভ কাভার ফ্ল্যাট লক যেটাকে বলো কাভার স্টিচ আছে, বার টাক মেশিন আছে, ফিট অফ দা আর্ম আছে, দেন হচ্ছে কানসাই মেশিন যেটাকে আমরা বলি ফ্যাক্টরির ল্যাঙ্গুয়েজে, ওটা চেইন স্টিচই হয় অ্যাকচুয়ালি ওটার মধ্যে। ওকে, তো এখন আমার গোল হচ্ছে কি, আমার এটা বের করতে হবে। এটা তো ইঞ্জিনিয়ারদের দায়িত্ব থাকবে যে কতগুলা মেশিন লাগবে আমার এখানে এই প্রোডাকশনটার জন্য। তো খেয়াল করে দেখো, এই যে যদি এটার এই যে ফার্স্ট প্রসেসটার এসএম যদি তোমার 0.20 মিনিট হয়, তাহলে 1 ঘন্টায় কতগুলো করে করতে পারবে? মিনিটে 5টা। হ্যাঁ, মিনিটে 5টা না, 300। তো জি স্যার। 5 মিনিটে 30 5টা, 300। হ্যাঁ 300টা। এরকম করে প্রত্যেকটা অপারেশন ঘন্টায় কতগুলো করে পারবে? এই যে খেয়াল করে দেখো, এটা পারবে 300। ঠিক আছে? বাট এই যে 9 নাম্বার মানে 17 নাম্বার কলামে, 17 নাম্বার রোতে সেট ফেসিং টু হোয়াইট পকেট, এটা পারবে কয়টা? 66টা। ঠিক আছে? কই 300টা পারবে, কই 66টা পারবে। হুম। তো ওকে, যাই হোক, এটা ঘন্টা হিসাব করছি, বাট আমার টার্গেট প্রোডাকশন কত? ধরো আমার বলছে আমার হাতে এক্সপেক্টেড ডেট, আমরা বলি যেই দিন শিপে তুলে দিতে হবে বা ফ্যাক্টরি থেকে আউট হতে হবে আমার প্রোডাক্ট। তো আমার হাতে আছে 7 দিন। ঠিক আছে? আমার লাইন আছে 2টা। প্রত্যেকটা লাইনে আহ ধরো যে কি বলে আমার বললাম কত সময় আছে, 5 দিন, লাইন আছে 2টা। আমার ধরো যে 10,000 হচ্ছে গুডস। বুঝতে পারছো? তো সেই ক্ষেত্রে জি স্যার। হ্যাঁ, তুমি চাচ্ছ যে 2টা লাইনই কাজে লাগাতে। সচরাচর 100 করে তুমি লেআউট করো লাইনের, বাট তুমি চাচ্ছ যে ঘন্টায়, এটা আমি কত দেখছি, এই তোমার আহ না, এটা দেখো যে আমি ঘন্টায় 250 করে প্রোডাকশন করতে চাই আমার যে এক্সিস্টিং লাইনটা আছে। বুঝতে পারছো? তো 250 করে যদি প্রোডাকশন করতে চাই, তাহলে আমার মেশিন কয়টা লাগবে? তো এই যে দেখো মেশিন রিকোয়ারমেন্ট আছে H নাম্বার কলামে। তো এই যে দেখো প্রথম প্রসেসটা, এই যে 100%, এই যে ডিজে কলামটা, ঠিক আছে, এটা একটা মেশিনে কতগুলো করে পারে 100% এফিসিয়েন্সিতে ঘন্টায়। আমার কথা বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ। তাহলে দেখো এবার H নাম্বার কলামটা খেয়াল করো, যে 1 ঘন্টায় মানে একটা মেশিনে 1 ঘন্টায় 300টা পারে, তাহলে 250টা কত মেশিনে পারবে? 250টা তো একটা মেশিনই হবে।
আমার 300টা পারে, একটা আমার মেশিনেই হবে। একটা মেশিনেই হবে। দেন হচ্ছে খেয়াল করে দেখো, ওই যে বলছিলাম যে 66টা, হ্যাঁ এই যে 66টা পারে হচ্ছে ঘন্টায়, তাহলে আমি যদি 250 করে প্রোডাকশন করতে চাই ঘন্টায়, এখানে কয়টা আমার মেশিন দিতে হবে? 3টা লাগবে স্যার। 3টা, 2.78 হয় হিসেবে। ঠিক আছে, যে 66টা মেশিন মানে 66টা করতে লাগে একটা মেশিন, একটা করতে কতগুলো লাগে, 250টা করতে কতগুলো লাগবে? ঠিক আছে, তাহলে কয়টা লাগবে? 3টা। ঠিক আছে, 3টা। ওকে। এখন তুমি 66টা ধরে নিছো যে ঘন্টায় 66টা করে পারে, ওকে। এরকম করে নিলে তোমার মানে কতগুলো করে মেশিন লাগবে এটা বের করতে হবে। বাট স্যার এটা হ্যাঁ, স্যার বেশি লাগার কথা তো, 4টা লাগার কথা। কয়টা? মানে 66টা ঘন্টা 66 হইলে স্যার 250 হ্যাঁ করতে হলে হ্যাঁ, 4টা লাগার 66টা, কথা না? হ্যাঁ 66টা, হ্যাঁ 4টা লাগার কথা, কিন্তু আমি ধরে নিছি দেখো রানিং প্রোডাকশন, এই যে দেখো একটা আছে, ওটা হচ্ছে টার্গেট, বুঝতে পারছো? আর রানিং প্রোডাকশন হচ্ছে ধরো 90 পিস করে, মানে এটা যে সময় ডাটাটা নেওয়া, ওই সময় ধরো এটা আমি 66 ডাটাটা নিছিলাম হয়তো এই একদম ইনিশিয়াল লাইন, বাট ডে যত যায় ধরো ফার্স্টের দিন যত প্রোডাকশন হয়, 4-5 নাম্বার দিন আরো বেড়ে যায় প্রোডাকশন। ঠিক আছে, তখন ফ্লোটা আরো বেড়ে যায়। তো সেই ক্ষেত্রে এই যে দেখো রানিং প্রোডাকশন হচ্ছে 90 পিস করে, তো 90 পিস করে করলে কয়টা লাগে, ওইটার হিসাবে হচ্ছে 3টা, বুঝতে পারছো? জি স্যার। ওকে। তো এখন এই যে রানিং প্রোডাকশন, তুমি এই যে টার্গেট মানে টার্গেট 100% এফিসিয়েন্সিতে তুমি ধরে নিছো এরকম হবে, বাট লাইন ব্যালেন্সিং এর জন্য তোমার রানিং প্রোডাকশনটা দেখতে হবে, বুঝতে পারছো? ধরো এই কলামটা নাই, ঠিক আছে, হ্যাঁ ধরো এই যে তোমার কি বলে এটাকে 100% এফিসিয়েন্সিতে তোমার এতগুলো করে হয় ঘন্টায়, বাট তোমার এক্সপেক্টেড এফিসিয়েন্সি কত? এই যে দেখো এক্সপেক্টেড এফিসিয়েন্সি হচ্ছে এফ নাম্বার কলামে, তুমি এত এফিসিয়েন্সিতে প্রত্যেকটা প্রসেসে কাজ করতে চাও। ঠিক আছে, সেই ক্ষেত্রে ধরো তোমার মেশিন রিকোয়ারমেন্ট এই যে আমার এইচ নাম্বার কলামে, বাট অ্যাকচুয়াল সিনারিও হচ্ছে তুমি যে এক্সপেক্টেড এফিসিয়েন্সি ধরছো এটাতে করা যায় না, কম বেশি হয়। তো কম বেশি হওয়ার কারণে তুমি এটা অ্যাজাম্পশন ধরে নিছো, কম বেশি হওয়ার কারণেই তোমার কি হয়, তুমি যে প্রোডাকশনটা ধরে মানে কি বলে তুমি যে প্রোডাকশনটা চাচ্ছ সেটা হচ্ছে না, হয়তো কোনো একটা প্রসেসে বেশি হয়ে যাচ্ছে, কোনো একটা প্রসেসে কম হয়ে যাচ্ছে। সাপোজ এই যে দেখো তুমি অ্যাটাক অন পাইপিং ফেব্রিক 167% ধরছো, এটা কিন্তু অনেক বেশি। ঠিক আছে, 167% মানে বুঝতে পারছো কত বেশি? তো 167% হয়তো হচ্ছে না, তুমি এখানে মাত্র একটা মেশিন দিছো, কিন্তু লাইনে গিয়ে দেখছো এই জায়গায় বোটল নেক হয়ে গেছে, যে 167% কাজ করতে পারতেছে না। সেক্ষেত্রে লাইন ব্যালেন্স করার জন্য তোমার কি করতে হবে? স্যার ওইখানে একটা প্যারালাল লাইন তৈরি হ্যাঁ, করতে, মানে ওই প্যারালাল জায়গাটাতে না, প্যারালাল এখানে আরেকটা স্টেশন করতে প্যারালাল হবে। মেশিন দিয়ে দিতে হবে, মানে হ্যাঁ একটা ক্যাপাসিটি জি তোমাকে স্যার। বাড়াই দিতে হবে। ঠিক আছে, জি এরকম স্যার। আবার খেয়াল করে দেখলা ফার্স্টের দিন তুমি এই যে এটা ধরো 90%, ঠিক আছে, টপ স্টিচ ফ্রন্ট রাইজ, এটা হচ্ছে তোমার জিপার থেকে ক্রচের মধ্যে যেই সেলাইটা না, সেটাকে বলে ফ্রন্ট রাইজ। তো এটাকে তুমি খেয়াল করে দেখলা কি 3টা মেশিন লাগে, বাট তুমি স্যার ওই যে বললাম ধরো ফ্রন্ট এটা রাইজ 10 কি বললেন স্যার? ফ্রন্ট রাইজটা হচ্ছে তুমি যদি প্যান্ট পরা থাকো তোমার জিপারের নিচ থেকে, ঠিক আছে, ক্রচ বুঝো হুম। না? জি স্যার, নিচের যেটা জয়েন্ট আর হ্যাঁ কি। হ্যাঁ, নিচে যে তোমার 4 রাস্তার একটা মোড় আছে, ওই জি স্যার। জিপার থেকে ওই ক্রচ পর্যন্ত যে সেলাইটা, এটাকে বলে ফ্রন্ট রাইজ, আচ্ছা। বুঝতে পারছো? তো জি স্যার। হ্যাঁ, জি ওইটার স্যার। জন্য তুমি এই যে আমি এই যে 3টা মেশিন লাগবে, ধরো এটা যে 2.63, ঠিক আছে, অ্যাকচুয়ালি কিন্তু পুরো 3টা মেশিনও লাগে না, 2.5টা মতন মেশিন লাগে। তো ধরো এটা আমার 10 দিন প্রোডাকশন হবে, তুমি 10 দিন প্রোডাকশন পরে গিয়ে দেখছো যে এটা আমার 3টা মেশিনের দরকার নাই। 3টা মেশিনে যদি চলে তাহলে দেখা যায় যে ওই এমপ্লয়িটা বা ওই অপারেটরটা আমার অনেকক্ষণ বসে থাকে, তার কাজ থাকে না। তো সেক্ষেত্রে তুমি 4-5 দিন পরে তুমি যদি একটা মেশিন এখান থেকে এলিমিনেট করে দাও, 2টা মেশিন দিয়েও তুমি তোমার লাইন চালাতে পারবা, বুঝতে পারছো? এই যে একটা তুমি লাইন শুধু যে মেশিন দিতে হবে এরকমও না, কিন্তু তুমি যে এই যে মেশিনটা সরায় ফেললা, আমার কথা বুঝতে পারছো? এই যে তুমি একটা মেশিন সরায় ফেললা, এটাও কিন্তু লাইন ব্যালেন্স। আচ্ছা। আমার কথা বুঝতে পারছো? জি স্যার। আবার অনেক সময় দেখলাম আমি মেশিন তো ঠিকই দিছি,
এফিসিয়েন্সি একদম এক্স্যাক্টলি ধরে দিছি, বাট কেন আমার কাজ হচ্ছে না? আমি 60 পিস ঘন্টায় 60 পিস করা এটা কোনো ব্যাপারই না যে কোনো মেশিনের ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে আমার মাত্র 45 পিস করে করতেছে, কেন করতেছে? আমার কাছে হাতে আর কোনো মেশিন নাই। এটা একটা কনস্ট্রেন্ট। ফ্যাক্টরিতে গেলে দেখবা যে আমার হাতে মেশিন নাই, আমি তাদেরকে কিভাবে মেশিন দিব? বুঝতে পারছো? তো সেই ক্ষেত্রে কি করবা? সেই ক্ষেত্রে তোমার ওই দাঁড়ায়া সুপারভাইজারকে নিয়ে বা লাইন চিফকে নিয়ে, তো সেইখানে বলতে হয় মানে যে অপারেটর আছে তাকে মোটিভেট করা লাগে, বা সে কিভাবে কাজ করতেছে সেটা তোমার ইভালুয়েট করা লাগে, এবং তার মেথড অফ ওয়ার্কটা তোমাকে ইমপ্রুভ করতে হয়। তো সেই ক্ষেত্রে দেখবা যে ধরো এই যে আমি যেই দেখো আমার কার্সারটা যেই পজিশনে আছে, যেই লক স্টিচ, এখানে হয়তো 4টা অপারেটর আছে, 3টা মেশিনে 3টা অপারেটর আছে, সবাই ধরো আমার টার্গেট হচ্ছে 106 পিস করে, ঠিক আছে? তো 106 পিস করে যদি হয়, তুমি দাঁড়ায় দেখলে দেখবা যে তুমি দাঁড়ায় থাকলে জাস্ট ওই জায়গাটায় যদি স্ট্যান্ডিং দাঁড়ায় থাকো, 106 পিসের জায়গায় ঘন্টায় 120 পিস করে হইতেছে। 120 পিস করে হইলে দেখবা যে তোমার লাইন ব্যালেন্স হয়ে গেছে, মানে এই জায়গায় কোনো আর বোটল নেক হচ্ছে না। তো সেই ক্ষেত্রে ওয়ার্ক স্টাডি করেও আমার বোটল নেকটা কি করা যায়? রিমুভ করা যায়। দূর করে কমানো যায়। বুঝতে পারছো? তার মানে এই মূলত এই লেআউটটা ফলো করেই তুমি কি করতে পারবা? ওই লাইন ব্যালেন্সটা করতে পারবা। জাস্ট এই যে তখন লাইন ব্যালেন্স করার জন্য তোমার এই রানিং প্রোডাকশন কত করে হচ্ছে, এটা তো তোমার অ্যাজাম্পশন, ঠিক আছে? তোমার মানে অ্যানালাইসিস বা অভিজ্ঞতা থেকে এই যে 100% কত হয়, স্যাম গুলো তো সব ইয়ে করা, অ্যানালাইসিস করা, বাট এই 100% কত করে প্রোডাকশন হয় এটা তুমি অ্যাজাম্পশন যখন লাইন করবা তখন ধরে নিছো। বাট 1-2 দিন যাওয়ার পর অ্যাকচুয়াল সিনারিওটা কি, এটা হচ্ছে রানিং প্রোডাকশন। এই রানিং প্রোডাকশনটা দেখে তোমার ওই লাইন ব্যালেন্সটা করতে হবে। লাইন ব্যালেন্স বটল নেক হয়েছে কিনা বুঝবা কিভাবে? লাইনের মধ্যে গেলে দেখবা প্রত্যেকটা সেকশনে সুপারভাইজারের কাছে একটা ডেটা থাকে, প্রত্যেক ঘন্টায় কত করে প্রোডাকশন হচ্ছে। ধরো তুমি লেআউট বা মেশিন অ্যালোকেট করছো 250 পিসের, গিয়ে দেখতেছো ওই 4টা মেশিন মিলিয়ে বা 2টা মেশিন মিলিয়ে আমার মাত্র 200 করে প্রোডাকশন হচ্ছে। তো সেটা হচ্ছে বোটল নেক। তো এটা খুবই ডিফিকাল্ট। আরো এক্সপার্টাইজ হয়ে হচ্ছে তুমি লাইনে ঘুরলেই দেখবা যে যে মেশিনের সামনে অনেকগুলো ওই যে ট্রলি থাকে না, তোমরা ম্যাটেরিয়াল হ্যান্ডলিং করছো, ট্রলি গুলোতে অনেক কাপড় জমে আছে কোন একটা মেশিনের সামনে বা কোন একটা মেশিনের পিছনে। তো ওই এরিয়া বা ওই রেঞ্জটার মধ্যেই তোমার বটল নেকটা ক্রিয়েট হয়েছে। জাস্ট এটা ভিজুয়ালি তুমি বুঝতে পারবা। তো যেন হচ্ছে ওই এক্স্যাক্টলি যে মেশিনটাই হয়েছে ওই অপারেশনেই তোমার ঝামেলা হয়েছে। তো আমি যে অপশন গুলো বললাম, আইদার মেশিন বাড়াইতে হবে, কমাইতে হবে, অথবা ওয়াস্টারি করে তুমি ওই লাইন ব্যালেন্সটা করতে পারো, লাইনটাকে সচল রাখার জন্য বা লাইনটাকে স্মুথ রাখার জন্য। বুঝতে পারছো? স্যার রানিং প্রোডাকশনটা তো অ্যাকচুয়াল ডাটার উপরে, ওখানে কি কাজ হইতেছে ওইটার উপরে আমি রানিং প্রোডাকশনটা পাইছি। আর হ্যাঁ, এক্সপেক্টেড রানিং প্রোডাকশনটা হচ্ছে এটা নেওয়া হয় যে আমি একটা লেআউট দিছি, বাট হোয়াটস দ্য সিনারিও আফটার 1 or 2 days, হোয়াট আই হ্যাভ এক্সপেক্টেড, মানে সেটা আমি যে এক্সপেকটেশনটা করছি সেই অনুযায়ী আমার হচ্ছে কিনা প্রোডাকশন, সেটা স্যার ইয়ে করার জন্য। স্যার স্যার এই এক্সপেক্টেডটা কি স্যার মানে আগে অ্যাজাম্পশন করা থাকে নাকি রানিং প্রোডাকশন থেকে নেওয়া হয় না, স্যার? এটা এখানে আর কি এটা হিস্টোরিক্যাল ডাটা বুঝছো না? ধরো এই জি রিলেটেড স্যার, একটা স্টাইল আরো আগে কাজ হয়েছে, ধরো সেই ক্ষেত্রে কত করে হতে পারে? তুমি দুইটা হিস্টোরিক্যাল ডাটা কোনটা এখানে হিস্টোরিক্যাল ডাটা? এক্সপেক্টেড হ্যাঁ, হ্যাঁ। রানিং প্রোডাকশন তো হিস্টোরিক্যাল ডাটা, এক্সপেক্টেডও কি হিস্টোরিক্যাল ডাটা? না, তুমি এক্সপেক্টেডটা ধরে লাইন করবা, লাইনের লেআউটটা দিবা যে কতগুলো মেশিন মিনিমাম লাগে আমার এই লাইনটা 250 লেআউট করতে, আমার মিনিমাম কতগুলো লাগে, সেটাই হচ্ছে এক্সপেক্টেড এফিসিয়েন্সি ধরে করবা। বুঝতে পারছো? আর মানে রানিং এখানে যে আমি যে 150% বা যে 83% যে ধরছে এইটা আমি মানে কিসের ভিত্তিতে এটা ধরছে এটা হিস্টোরিক্যাল ডাটা। ধরো এই একটা প্রসেস, হ্যাঁ, জি আমি স্যার। ধরো যে হ্যাঁ এখানে কাজ করতেছি 2-3 বছর ধরে, তুমি হ্যাঁ প্রথমে গেলেই তো তোমাকে দিবে না এই লেআউট করতে, যে এক্সপেরিয়েন্স সে করবে। তো সে জানে যে এরকম একটা প্রসেস ঘন্টায় কত করে পারে। জি স্যার। ধরো সে ধরে নিছে মোটামুটি এটা 100% করে পারবে, 100% এফিসিয়েন্সিতে করতে পারবে, ঠিক আছে? তুমি অপারেশন দেখলেই বুঝবা, তুমি যদি লাইনে থাকো 1 মাস থাকো তাইলেই বুঝবা, আরে এই 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 মেশিনে তো এই অপারেশন এত পিসের বেশি হবে না, এত পিস মানে কত, এত এফিসিয়েন্সি, এর বেশি পারবে না। তো এটা ওই ধরে নেওয়া যায় হিস্টোরিক্যাল ডাটা থেকে। বুঝতে পারছো? জি স্যার। স্যার এই চারটাতে স্যার এক্সপেক্টেডটা আর রানিং প্রোডাকশন দুটো ডাটার ভিতরে মিল আছে, এই জন্য ভাবলাম এটা ওখানে এটা গেছে। এটার মধ্যে একটু ঘাপলা আছে। তোমার এই রানিং প্রোডাকশনটা কি মিল বলতে কি বুঝতে মানে বুঝাইতেছো? মানে যেমন এই যে স্যার 300 বলতেছো, এই 300 যে সাথে 300, হ্যাঁ হ্যাঁ 300 এর হ্যাঁ 83% হচ্ছে 250, এটা বলতেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ওইটা আছে। বাট লাইন ব্যালেন্স করার জন্য
তোমার রানিং প্রোডাকশনটা আলাদাভাবে নিতে হবে। আলাদা জি স্যার, হ্যাঁ হ্যাঁ। থ্যাংক ইউ স্যার। তো রানিং প্রোডাকশনটাই তোমার এটা মানে এটা পড়ানোর উদ্দেশ্য হচ্ছে ওকে আমি এক্সপেক্টেড একটা এফিসিয়েন্সি ধরে তোমাকে মেশিন দিলাম, লাইন করা হয়েছে, ওকে এবার রানিং প্রোডাকশন কি আছে আমি 2 দিন পরে দেখি অ্যানালাইসিস করে আমি যেই মানে আউটপুট এক্সপেক্ট করছি যে প্রত্যেক ঘন্টায় 250 করে লাইন থেকে আমার আউটপুট হবে সেটা হচ্ছে কিনা। যদি না হয় ওকে এবার তুমি প্রত্যেক প্রসেসে রানিং প্রোডাকশন নাও। ওই যে আমি বললাম সুপারভাইজারের খাতা থেকে দেখো কোন প্রসেসে কম হচ্ছে, কোথায় বটল নেক হয়ে যাচ্ছে। তো ওই বটল নেকটা রিমুভ করার জন্য কি কি করতে হবে, আইদার মেশিন অ্যালোকেট করতে হবে বা মেশিন সরাই ফেলতে হবে বা ওয়ার্ক স্টাডি মেথড স্টাডি করতে হবে বা তাকে একটা হেল্পার দেওয়া যেতে পারে, সেক্ষেত্রে প্রোডাকশন বেড়ে যেতে পারে। ঠিক আছে, বা তাকে একটা ধরো যে অনেক সময় তোমরা গাইড পড়ছো না, মেশিনারিজ তো পড়ছো, টেক্সটাইল মেশিনারিজ, তো সেই ক্ষেত্রে দেখা যায় যে একটা গাইড যদি তাকে দেওয়া যায়, ভালো একটা গাইড দেওয়া যায় বা ভালো একটা মেশিন, ধরো জুকি মেশিন আছে, জ্যাক মেশিন আছে, জ্যাকের চেয়ে কিন্তু জুকি মেশিনের প্রোডাকশন বেশি হয়, বুঝতে পারছো? তো সেই ক্ষেত্রে অপারেটরকে যদি একটা ভালো মেশিন দেওয়া যায় বা একটা অটোমেটিক মেশিন দেওয়া যায় তাহলে হয়তো প্রোডাকশনটা বাড়বে। তো এইরকম নানান ধরনের তোমার অল্টারনেটিভ থাকবে। তুমি ইঞ্জিনিয়ার, তুমি সবকিছু বিবেচনা করে সবকিছু অ্যাকাউন্টে নিয়ে তুমি ডিসিশন দিবা যে হোয়াট শুড বি ডান রাইট নাও। বুঝতে পারছো? জি স্যার। হুম। এটা এই যে আমি বলি তোমার কনফিউশনটা ইয়ে হয়ে যাবে, এটা খুব ফাস্ট করা তো। ধরো এটা হচ্ছে এক্সপেক্টেড প্রোডাকশন, ঠিক আছে? এইবার হচ্ছে তুমি এখানে আরেকটা দাও, এখানে এবার দেওয়া হচ্ছে রানিং প্রোডাকশন। রানিং প্রোডাকশন তুমি ধরে নিছো 250 করে হবে, তুমি গিয়ে দেখছো 120 পিস করে হয়। হ্যাঁ, তুমি এটা এক্সপেক্ট করছো 160 পিস করে হয়, এটা গিয়ে দেখলা যে 120 পিস করে হয়। ঠিক আছে, এই যে জি স্যার। ধরো এটা 300 পিস, ধরো এটা হচ্ছে 200 পিস, সচরাচর কমই হয়। তো এখানে এখন কি করতে হবে, তোমার যদি মিট করতে হয়, তোমার মনে করো 5 দিনে যদি শিপমেন্ট মিট করতে হয় তাহলে 250 করে লেআউট করতে হয়। তাহলে 250 করে লেআউট করলে তোমার মেশিন দিছো একটা, কিন্তু একটা মেশিনেও হচ্ছে না, কিন্তু তোমার গোল তোমার শিপমেন্ট মিট করতে হবে। তাহলে তুমি কি করবা, এখানে মেশিন কি বাড়াই দিবা না কমাই দিবা? স্যার বাড়াই দিল। বাড়াই দিব। এই যে বাড়াই দিলা, এটার মানে কি করলা? আর একটা লাইন মেশিন পাশে ব্যালেন্সিং। বসে ওই ওই মানে আলটিমেটলি তুমি দিছে। লাইনটাকে ব্যালেন্স করা, লাইনটার ওয়ার্কফ্লোটা স্মুথ করলা। বুঝতে পারছো? জি স্যার। এটাই হচ্ছে লাইন ব্যালেন্সিং ফ্রম দা পার্সপেক্টিভ অফ সুইং ফ্লোর। বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। এই সবাই কি বুঝছো এটা? জি স্যার, বুঝতে পারছি। কে আছে এটা? অর্ণব? জি অর্ণব? স্যার। হ্যাঁ, বুঝতে জি পারছো? স্যার। স্যার আমি মাত্র জয়েন করেছি স্যার, এই জিনিসটা এখন তুমি এখন জয়েন করলা কেন 10টা 34 বাজে? স্যার এটা অসুস্থ স্যার, একটু উঠতে দেরি হয়েছে। কি অসুস্থ, কোভিড? আমার ঠান্ডা লাগছে স্যার, সিলেট অঞ্চলে আছে প্রচন্ড ঠান্ডা এখানে। কই সিলেটে আছো? জি স্যার, হবিগঞ্জে। হবিগঞ্জ? হবিগঞ্জ তো সিলেটের নোয়াখালী। আচ্ছা যাই হোক, এটা এই যারা মানে বুঝতে পারছে তাদের কাছ থেকে বুঝে নিবা, ঠিক আছে? তুমি জি ভাইভাতে স্যার। যদি এটা সলভ করে দিতে পারো তাহলে তুমি বাকি সব মানে কি বলে বাকি সব পার্টিসিপেন্টের চেয়ে তুমি আগায় থাকবা। বুঝতে পারছো? ভাইভাতে বুঝতে এগুলোই জিজ্ঞেস পারছি করে। স্যার, রেকর্ডিং তো দিয়ে দেবেন না স্যার? সেটা দিব, বাট বুঝতে তো হবে নাকি? তুমি জি এখন স্যার। জি স্যার। তুমি এখন এটাতে জয়েন করে বসে আছো, আবার এটা 1 ঘন্টার একটা লেসন আবার দেখবা, এটা কি পরিমাণ বোরিং, বুঝতে পারো? জি স্যার। আচ্ছা, এটা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল, ঠিক আছে? তো এরকম করে জি ধরো স্যার। এটা প্যান্ট, এটা প্যান্টের একটা অ্যাসেম্বলি, ধরো যে তোমার এটা 29 মিনিট, এটা খুবই বেসিক একটা প্যান্ট। মানে আমি যখন জি স্টারে ছিলাম তখন এরকম প্যান্টও ছিল যেটার অ্যাসেম্বলি বা এসএম হচ্ছে তোমার 90 মিনিট, 80 মিনিট। বুঝতে পারছো? মানে হচ্ছে 80 মিনিট বা 1 ঘন্টা 10 মিনিটে একটা করে প্রোডাকশন হবে। সচরাচর টি শার্টের অ্যাসেম্বলি কত হয়, আইডিয়া আছে? না স্যার। টি শার্ট সচরাচর ধরো ইয়ে হয়, হ্যাঁ 5 মিনিট থেকে শুরু করে তোমার 7 8 9 কনস্ট্রাকশনের উপর বেস করে একটা বেসিক টি শার্ট ধরো যে এরকম 5 মিনিট হয়, যেটার মধ্যে ধরো একটা প্রিন্ট আর কিছুই নাই, এরকম 5 মিনিটের মতো হয়। 5 মিনিট আর বাকিগুলোর মধ্যে মানে ইয়ের উপর প্রিন্টের উপর বেস করে বা তোমার কি বলে এই
প্রিন্টটা কনস্ট্রাকশনের উপর বেস করে হচ্ছে তোমার অ্যাসেম্বলিটা ভ্যারি করে। আচ্ছা, তো এখন আমরা পড়াশোনার মধ্যে ফিরে আসি। গতদিন আমরা পড়েছি হচ্ছে অ্যানালাইসিস ফর দ্য লেআউট বাই প্রোডাক্ট। আজকে পড়বো কি? অ্যানালাইসিস ফর দ্য লেআউট বাই প্রসেস। প্রসেস লেআউটটা কি ছিল? কেউ একজন বলতে পারবা? Anyone? কি ভুলে গেছো সবাই? স্যার আচ্ছা, ওভাবে হয়তো সবার খেয়াল নেই স্যার। এই ঘুরে আনসার দাও কেন? বলো যে স্যার মনে নাই। আচ্ছা, এখানে ছিল কি লাইন লেআউটটা ছিল হচ্ছে কি একটা কন্টিনিউয়াস ফ্লো থাকবে, হ্যাঁ। আর প্রসেস লেআউটটা কি? আমার বিভিন্ন ডিপার্টমেন্টে কি হবে, আমার মানে ডিপার্টমেন্ট ওয়াইজ আমার কাজগুলো হবে, এবং এটা কি বলছিলাম, একটা ইন্টারমিটেন্ট ফ্লো হবে। এই প্রোডাকশন মানে কি বলে, এই সেকশন থেকে ওই সেকশনে যাবে, এরকম সেকশন ওয়াইজ কাজগুলো শেষ হবে। এটা ছিল কি প্রসেস লেআউট। তো এই এখন আমার যে সেকশন গুলোতে যাবে বা আমার যে ডিপার্টমেন্ট গুলোতে যাবে, এই ডিপার্টমেন্ট গুলোর পজিশন কি হবে বা লোকেশন কি হবে, ঠিক আছে? এই লোকেশন গুলোকে কিভাবে আমি মেজার করব, বা আমি ডিপার্টমেন্ট গুলোকে কিভাবে আমি লোকেট করলে আমার ইয়েটা সবচেয়ে কম হবে, ট্রান্সপোর্টেশনটা সবচেয়ে কম হবে, ডিস্টেন্সটা সবচেয়ে কম আমাকে ট্রাভেল করতে হবে, সেটাই হচ্ছে কি আমার লেআউট বাই প্রসেস। তো আচ্ছা, এটা তো দেখো, খেয়াল করে দেখো, আমার এই যে এখানে কয়টা ডিপার্টমেন্ট আছে দেখতেছো আমার স্লাইডটা? 6টা। হ্যাঁ, 6টা ডিপার্টমেন্ট আছে। আমার টোটাল স্কোয়ার ফিট কত লাগবে? 15,000 স্কোয়ার ফিট। 15,000 স্কোয়ার ফিট মানে কয় কাঠা? বলতে পারো? কারো আইডিয়া আছে? স্যার 20 কাঠার মতো স্যার। এক কাঠায় কত, মানে কত স্কোয়ার 720 ফিট? 750 না? 720 শুনছিলাম স্যার, এখন থিওরিটিক্যালি জানি না স্যার। আচ্ছা, 720 যদি হয় তাহলে মোটামুটি 20 কাঠা। স্যার 20 কাঠা, হ্যাঁ 20 কাঠা মানে শতাংশ হচ্ছে হিসাব করলে 34%। 33%। হ্যাঁ ঠিক আছে, 33% তো 1 বিঘা, তো মানে হচ্ছে তোমার 1 বিঘার মতো। তার মানে বুঝতে পারতেছো যে তোমার এই 6টা ডিপার্টমেন্ট মিলিয়ে হচ্ছে আমার প্রায় 1 বিঘা জমি কভার করবে। তো এখন আমি এরকম ভাবে আমি আমার ডিপার্টমেন্ট গুলোকে লোকেট করব যাতে আমার ট্রাভেলটা বা ওয়েটিং ডিস্টেন্সটা কম হয়। বুঝতে পারছো? ওয়েটিং ডিস্টেন্সটা কি? এটা হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল মডেল, যেটা কি করে আমার মানে প্রক্সিমিটি ফ্যাক্টরের উপর বেস করে তোমার লেআউটটাকে ডিজাইন করে, এবং আমার অবজেক্টিভ হচ্ছে আমার টোটাল ওয়েটেড ডিস্টেন্সটা যেন সবচেয়ে কম হয়। একটা স্কোর বের করব আমরা। বুঝতে পারছো? এটাকে আমরা বলতেছি কি ওয়েটেড ডিস্টেন্স স্কোর। এই স্কোরটা সবচেয়ে যে কম হবে, মানে আমি যেভাবে আমার এই ডিপার্টমেন্ট গুলোকে যদি আমি অ্যারেঞ্জ করি, যেভাবে অ্যারেঞ্জ করলে আমার সবচেয়ে কম হবে ওয়েটেড ডিস্টেন্স স্কোর, সেটাই হবে আমার ডিজাইন, এই প্রসেস লেআউটের ডিজাইন। তো কিসের উপর বেস করে আমি অ্যারেঞ্জ করব? এই যে দেখো ক্লোজনেস ফ্যাক্টর। যেমন এই যে দেখো মানে এই যে 6টা ডিপার্টমেন্ট, এটার ক্লোজনেস ফ্যাক্টর গুলো কি কি? দেখো অ্যাডমিনিস্ট্রেশন মানে ডিপার্টমেন্ট 1 এর সাথে ডিপার্টমেন্ট 6, এটার ক্লোজনেস ফ্যাক্টর সবচেয়ে বেশি। এগুলো 1 থেকে 10 পর্যন্ত রেটিং করা, মানে অ্যাডমিনিস্ট্রেশনের সাথে ইন্টারনাল অডিট থাকতে হবে। বুঝতে পারছো? তো ক্লোজনেস ফ্যাক্টরটা কিরকম হতে পারে? মানে এটা এটা মানে যেটার সাথে যেটা থাকা সবচেয়ে বেশি জরুরি। এটার একটা এক্সাম্পল কি হতে পারে?
স্যার রেজিস্টার স্যারের অফিসের সাথে স্যার অ্যাকাউন্টিং যে ডিপার্টমেন্ট বা যে অফিসিয়াল ডিপার্টমেন্ট আছে হুম এই দুটার ক্লোজনেস। এটা ক্লোজনেস ফ্যাক্টর বেশি হতে পারে। দেন হচ্ছে আমি যদি টেক্সটাইলের হিসেবে বলি, ঠিক আছে, তাহলে কি হতে পারে ওটা? টেক্সটাইলের হিসেবে আমার সিউইং আর ফিনিশিং সেকশন যে দুইটা, এই দুইটা যত ক্লোজ রাখা যায়, বুঝতে পারছো, সেক্ষেত্রে আমার ট্রাভেলটা খুবই কম হবে এবং ডিলেটাও খুব কম হবে, ওয়েটিং টাইমটা কমে যাবে। সেক্ষেত্রে ক্লোজনেস ফ্যাক্টর ওই সুইং আর ফিনিশিং সেকশনের সবচেয়ে বেশি হবে। তো এরকম করে এখানে ডিপার্টমেন্ট গুলোকে তোমার ইয়ে দেওয়া আর কি, ক্লোজনেস ফ্যাক্টর বা রেটিং দেওয়া। তো এখন আমি এটাকে কিভাবে সাজাবো? প্রিলিমিনারি একটা দেওয়া, এই যে দেখো, এই প্রিলিমিনারি একটা প্ল্যান দেওয়া আছে যেভাবে সাজালে আমার ওয়েটেড ডিসটেন্সটা কত হবে। আমার ওয়েটেড ডিসটেন্স সবচেয়ে যেটা কম হবে, আমি আমার ওই লোকেশনটাই, মানে আমার ওই ডিজাইনটাই অ্যাকসেপ্ট করব। আচ্ছা, এটা আমরা ইয়েতে করি, কি বলে, আমরা ওই যে সলভ করি এটা। হ্যাঁ, দেখতে পারতেছো ইয়ার স্ক্রিনটা, পেইন্টের স্ক্রিনটা? জি জি স্যার। স্যার। ওকে, এখন এটা আমরা সলভ করব যে যেই উপায়ে আমি 6টা ডিপার্টমেন্টকে সাজালে আমার কি ওয়েটেড ডিসটেন্সটা সবচেয়ে কম হবে, আমি ওই প্ল্যানটাই নিব। হ্যাঁ, আমি সাজাবো এখন এই ক্লোজনেস ফ্যাক্টরের উপর বেস করে, ঠিক আছে? তো আমি সবার আগে এটাকে সলভ করার জন্য ইয়ে করি, একটা চার্টের মতো করি। চার্টটা এরকম করে দেই, ধরো ওই যে 1 2 3 4। আচ্ছা, আমারটা ইয়ে করো, মানে আমি এই যে আরেকবার লিংকটা শেয়ার করলে তোমরা জয়েন করো, বুঝতে পারছো? জি স্যার। দেখো, আমি এই যে ক্লোজনেস যে ফ্যাক্টরটা আছে, খেয়াল করতেছো, দেখা যাচ্ছে স্ক্রিন? জি স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ, এই ক্লোজনেস ফ্যাক্টরটাকেই আমি এই যে এখানে লিখছি, খেয়াল করে দেখো, এই যে 1 এর সাথে 2 এর ক্লোজনেস ফ্যাক্টর কত? 3, ঠিক আছে? ডিপার্টমেন্ট 1 এর সাথে 3 এর ক্লোজনেস ফ্যাক্টর কত? 6। 1 এর সাথে 4 এর কত? 5। এরকম করে পুরোটা সাজাইছি। যেমন সবার লাস্টেরটা দেখো, 4 এর সাথে কত? 4 এর সাথে হচ্ছে 5 এর, ঠিক আছে, ক্লোজনেস ফ্যাক্টর 2। তাহলে এই যে 4 এর সাথে 5 এর ক্লোজনেস ফ্যাক্টর হচ্ছে কত? 2। খেয়াল করছো? 4-এর সাথে 5-এর 2। জি স্যার। হ্যাঁ, এরকম করে সব ক্লোজনেস ফ্যাক্টর গুলো সাজাইছি। এখন এটা ডিসটেন্সটা আমি কিভাবে ক্লিয়ার করবো? এই যে খেয়াল করে দেখো, আমি এইখান থেকে এখানে একটা ডিস্টেন্স, ধরো মিডল পয়েন্টের ডিস্টেন্স কাউন্ট করব, তাহলে এখান থেকে এখানে একটা ইউনিট ডিস্টেন্স ধরে নাও। দেন 2 থেকে 5 একটা ইউনিট ডিস্টেন্স, 4 থেকে 5 একটা ইউনিট ডিস্টেন্স। আবার আমি যদি 6 এ যেতে চাই,
ধরো যে এখান থেকে এখানে এটা একটা ইউনিট ডিস্টেন্স, 1 থেকে 2 যেতে হবে, 2 থেকে 6 যেতে হবে, অথবা 1 থেকে 3 বা 3 থেকে 6 যেতে হবে। ওকে, তো তাহলে 1 থেকে 2 এর ডিস্টেন্স কত বলো তো? 1 থেকে যদি 2 ডিপার্টমেন্টে যেতে চাও তাহলে কতটুকু ডিস্টেন্স কভার করতে হবে? 1। 1 থেকে 3 এ যাইতে হইলে 1, 1 থেকে 4 এ যাইতে হইলে কত? 3। ঠিক আছে, 1 থেকে যদি 5 এ যেতে চাও তাহলে 2, 1 থেকে 6 এ যেতে চাইলে 2, 2 থেকে 3 এ যদি যেতে চাও তাহলে 2, 2 2 থেকে 4 এ যদি যেতে চাও 2, 2 থেকে 5 এ যদি যেতে চাও 1 কত? 1 স্যার 1। 3 থেকে 4 এ 3 থেকে 4 স্যার 2 2। 3 থেকে 5 3, 3 3 1 2। এখন তোমরা আমাকে যে বলতে পারো স্যার ডিসটেন্সটা, আচ্ছা এখন দেখো স্কোর গুলো হচ্ছে জাস্ট গুণ করে দিবে আর কিচ্ছু না, বুঝতে পারছো? বুঝতে পারছো আমার কথা? এই জাস্ট আমি গুণ করে দিচ্ছি আর কিচ্ছু না। তো এরকম করে টোটাল ওয়েটেড স্কোরটা কত আসে? আসে হচ্ছে সাম অফ ওয়েটিং স্কোরটা আছে, ওয়েটিং ডিসটেন্স স্কোরটা আছে 112। হুম, কিন্তু হ্যাঁ এটার একটা ওয়েটিং স্কোর আসছে কত? 112। কিন্তু এই যে দেখো আমি বলছিলাম অ্যাডমিনিস্ট্রেশনের সাথে 6 এর হচ্ছে ক্লোজনেস স্কোর সবচেয়ে বেশি 10, কিন্তু 1 আর 6 কি পাশাপাশি? দেখো তো। না স্যার না স্যার তার মানে হচ্ছে কি, এটা আমার প্ল্যানটা দেওয়া অ্যারেঞ্জমেন্টের এটা হচ্ছে ইয়ে না, অপটিমাল না, বুঝতে পারছো? তো আমি এই ক্লোজনেস ফ্যাক্টরের উপর বেস করে একটু সাজানোর ট্রাই করি। আমি 1 দিয়ে শুরু করি, ঠিক আছে? ধরো একটা মোটামুটি এখানে একটা 1 নিলাম, তো 1 এর সবচেয়ে কাছে থাকতে হবে কোনটা? 6, তাই না? 1 এর Yes, সাথে sir. সবচেয়ে ক্লোজনেস ফ্যাক্টর বেশি কোনটা? 6 স্যার 6 এর আমি দিলাম কত? 6। দেন 1 এর সাথে দেন হচ্ছে স্যার আবার 6 5 অথবা 3 স্যার 5 অথবা স্যার 3, 3 হ্যাঁ ওরকম করে দাও। কত? 5 অথবা কিন্তু ভ্যালু স্যার সেম এটা তো দেখো, স্যার 3 স্যার। হ্যাঁ না আমি পরে বলতেছি। দেখো 10 এর পর কত আছে? 9 না? স্যার 9 আছে স্যার, 9 আছে 3 এর কিসে সাথে কিসের 5 সাথে? এ 3 আর 5 এর সাথে 3 এর জি স্যার। এরকম দাও, ঠিক আছে? তাহলে মোট কথা হচ্ছে এই যে আমার যে ডিসটেন্সটা, বুঝতে পারছো? এই যে আমার ডিসটেন্সটা এটা কমাইতে হবে, বুঝতে পারছো আমার কথা? জি স্যার 1 6 ওকে 3 এর সাথে আমার কত বললাম? 5, তাই না? ওকে, 3 এর সাথে আমার 5টা মোটামুটি মিলছে 9। আবার দেখো 2 এর সাথে 3 এর কিন্তু 8, খেয়াল করছো? 8 হ্যাঁ, জি স্যার, জি স্যার 8 নিচেরটাই দিব। দেন হুম দাও। দিব স্যার তাহলে বাকি থাকলো কি? 4। 4 কিন্তু এখন দেখো 4 এর সাথে তুমি, 5 হ্যাঁ আমি এগুলা কভার করলাম 10 9 আর 8 ধরে,
কিন্তু একটা জিনিস খেয়াল করো 10 9 8 কিন্তু আমার এই যে একের সাথে যে 3 4 5 খেয়াল করছো, এটাও কিন্তু একটা ভালো মোটামুটি একটা ডিস্টেন্স। এখন হচ্ছে এরকম তোমার অ্যারেঞ্জমেন্ট করে, ঠিক আছে, তোমাকে বের করতে হবে কোনটার ওয়েটিং ডিস্টেন্স সবচেয়ে কম হয়। তো তুমি এরকম একটা ধরো করলা একটা প্ল্যান, দেন এটার জন্য বের করবা তোমার ওয়েটিং ডিস্টেন্স কত হইলো। সাপোজ এক্ষেত্রে কত হইলো, ধরো তোমার ওয়েটিং ডিস্টেন্স হইলো 100, ঠিক আছে। তুমি এরকম করে 4-5টা প্রপোজ প্ল্যান করতে হবে, যেটাতে সবচেয়ে বেস্ট হয়। কথা বুঝতে পারছো? এই যে দেখো এই ডিস্টেন্সটাও কিন্তু মোটামুটি অনেক হয়ে গেছে, একের সাথে যে 4-এর যে ডিস্টেন্স, স্যার এটা 5 আর 4 কে নিচে নামাই দিলে স্যার মানে সবচেয়ে কম হইতো। 5 আর 4 এই দুইটা নিচের রুতে থাকবে, 3 টু উপরের রুতে থাকবে। আচ্ছা যাই হোক, এটার জন্য সবচেয়ে বেস্ট প্রপোজ প্ল্যান হচ্ছে এরকম। একের সাথে 6 এটা মোটামুটি ফিক্সড, দেন হচ্ছে 2 আর 3, খেয়াল করছো, 4 আর 5। তাহলে খেয়াল করে দেখো এটার ক্ষেত্রে একের সাথে 6 যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট ওটাও আছে, দেন হচ্ছে দেখো এই আবার 2 এর সাথে 3 এটাও আছে, দেন হচ্ছে 3 এর সাথে 5 ওইটাও কাছাকাছি। আর এই যে যে ডিস্টেন্স গুলা, বুঝতে পারছো, এগুলাও মোটামুটি মিনিমাম করা। যেমন ধরো কত, একের সাথে 3, দেখো একটা 6, এটা কিন্তু একটা ভালোই ডিস্টেন্স, মানে ক্লোজনেস ফ্যাক্টর আর কি। একের সাথে 3টাও দেয়া আছে। আবার ধরো যে কি বলে একের সাথে 5, কিন্তু এটা মিটিগেট করতে গিয়ে আবার ওই যে 4 আর 5 একসাথে আবার রাখতে হয়েছে। আচ্ছা যাই হোক, এই ক্ষেত্রে তোমার ওয়েটিং ডিস্টেন্সটা হয় 80, বুঝতে পারছো। তো সেক্ষেত্রে আমার প্রপোজ প্ল্যানটা হবে এরকম। এটা অ্যাকচুয়ালি ট্রায়াল এন্ড এরর পদ্ধতিতে করা হয়, বুঝতে পারছো, যে ওকে আমি এটা করলাম এবার দেখি কি রকম হয়। ইয়ে পড়ছো না, পারমুটেশন কম্বিনেশন? জি স্যার। হ্যাঁ, পারমুটেশন কম্বিনেশন করতে হবে, তবে এটা হচ্ছে মাথার মধ্যে ওই যে ক্লোজনেস ফ্যাক্টরটা রাখতে হবে আর কি, যে কোনটার সাথে কোনটা থাকবে, বুঝতে পারছো। তো এখন যদি আমি উল্টা বলি, আমি উল্টো যদি দিয়ে দেই যে আমার এই যে ক্লোজনেস ফ্যাক্টর টেক্টর দিয়ে দিলাম, ঠিক আছে, এবার তোমার প্রপোজ প্ল্যানটা কি হবে সেক্ষেত্রে বের করতে পারবা? আমার কথা বুঝতে পারছো তুমি? এখানে তো ধরো প্রপোজ প্ল্যান দিয়ে তুমি ওয়েটেজ ডিস্টেন্স স্কোর বের করে তুমি প্ল্যানটা সিলেক্ট করছো। এখন আমি যদি তোমাকে স্কোর গুলো দিয়ে দেই, হ্যাঁ, যে এরকম এরকম স্কোর হবে, ওয়েটেড ডিস্টেন্স স্কোর এত হবে, কস্ট এরকম হবে, এটার সাথে কস্টটাও অ্যাড করে দিলাম, সেক্ষেত্রে তোমার ডিজাইনটাকে কিরকম হবে, কোনটার পাশে কোনটা থাকবে, এটাও একটা ম্যাথ হইতে পারে। আমরা নেক্সট ক্লাসে হচ্ছে ওটা করব, বুঝতে পারছো, ওটা করব। আর হচ্ছে কয়েকটা থিওরি বাকি আছে, ওটা শেষ করে এই ফ্যাসিলিটি লেআউট আর লোকেশন, এটা এই টপিকটা শেষ করব, ঠিক আছে। আর এই ম্যাথটার আগে যেটা পড়ালাম, ওই একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল যেটা দিলাম, ওটা কিন্তু অবশ্যই মানে মাথায় রাখো, ওটা কাজে লাগবে ভবিষ্যতে। স্যার ওই ফাইলটা কি আমাদের দেয়া যাবে স্যার? হ্যাঁ, আমি তোমাদেরকে দিয়ে দিব ওটা। আমি জাস্ট ওই যে নেক্সট লেকচারটা দিয়ে আমার এই ইয়েটা কমপ্লিট হয়ে যাবে, ফ্যাসিলিটি লেআউট এন্ড লোকেশন, ওটার সাথে আমি দিয়ে দিব। আচ্ছা স্যার। ওকে, তাহলে থাকো, আবার দেখা হবে। ওয়ালাইকুম সালাম। আসসালাম স্যার।